We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। এক বছর আগে যখন বিজেপি লোকসভায় 240টা সিটে নেমে এলো, তখন মনে হয়েছিল ভারতের মানুষ বোধহয় এবার বুঝতে পেরেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বড় বড় বাতেলার প্রতিশ্রুতির কথাগুলো রাখতে পারেননি। তিনি আমাদের বেকার ছেলে মেয়েদের জন্য কোটি কোটি চাকরি তৈরি করতে পারেননি, তার ধারে কাছেও যাননি, ভারতকে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব বানাতে পারেননি, 15 লক্ষের কথা বাদই দিন, দেশের মানুষের জীবনে সচ্ছলতাও আনতে পারেননি। আসলে মোদী জামানার 11 বছরে আমরা কোথায় দাঁড়িয়েছি সেটা একবার খতিয়ে দেখলে পরিষ্কার হয়ে যায় যে আমরা এগোনোর বদলে ধারাবাহিকভাবেই পিছিয়ে গেছি। শুধু কথার ফুলঝুরি নয়, যখন আমরা আসল তথ্য আর সংখ্যাগুলো দেখি তখন এই ছবিটা আরো স্পষ্ট হয়ে ওঠে। আর্থিক অবস্থা ও রোজগারের যে ছবি আজ আমাদের সামনে, তা শুধুই হতাশা আর মিথ্যের বেড়াজাল। আর্থিক অবস্থা বিচার করার সবচেয়ে ভালো উপায় হলো মানুষের জীবনযাত্রার মান দেখা কেমন সেটা, আর এর জন্য আয় না দেখে খরচ দেখাটাই বেশি ভালো। 2017-18 সালের পর 2023-24 সালে এসে হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে হয়েছে, যা সারা দেশে 2,61,953 পরিবার, 1,54,357 গ্রামীণ এবং 1,07,596 শহুরে পরিবার থেকে তথ্য সংগ্রহ করেছে। মজার ব্যাপার হলো, নরেন্দ্র মোদী সরকার এই 2023-24 সালে 10 বছর পূর্ণ করেছে। এই তথ্যগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সার্ভের সবচেয়ে জরুরি অংশ হলো মাসিক মাথাপিছু গড় খরচ এর তথ্য। একজন মানুষের মাসে কত টাকা খরচ হয় সেটাই বলে দেয় তার জীবনযাত্রার মান কেমন। গরিব, ধনী বা মধ্যবিত্ত সবার জন্য এটাই প্রযোজ্য। এই তথ্যগুলো জনসংখ্যার 10% ছোট ছোট ভাগে ভাগ করে দেখা হয়েছে। এই তথ্য থেকে কয়েকটা জিনিস পরিষ্কার। সবচেয়ে নিচের 10% মানুষের দৈনিক খরচ 50 থেকে 100 টাকা মাত্র। ইনফ্যাক্ট সেটা 79 টাকার সামান্য বেশি। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, দিনে 50 থেকে 100 টাকায় একজন মানুষ কেমন খাবার খেতে পারে, বা আদৌ খেতে পারে কিনা, কেমন বাড়িতে থাকতে পারে, কেমন চিকিৎসা করাতে পারে। মানে এই 79 টাকায় তাকে সবকিছুই তো করতে হবে। সেটা সম্ভব? যদি ধরেই নিই যে 5 জনের ফ্যামিলিতে 3 জন রোজগার করে, তাহলেও সেটা কি সম্ভব? এটা সত্যি যে সংখ্যাগুলো আগের থেকে বেড়েছে, কিন্তু পাল্লা দিয়েই তো বেড়েছে মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার খরচ। তার তুলনায় এই বৃদ্ধি কতটা পর্যাপ্ত সেটাই তো আসল প্রশ্ন। জনসংখ্যার 10% মানে কিন্তু কম নয়। প্রায় 14 কোটি মানুষ যদি তারা একটা আলাদা দেশ হতো, তাহলে জনসংখ্যার দিক থেকে বিশ্বে 10 নম্বরে থাকতো। অথচ নীতি আয়োগ এবং সরকার দাবি করে যে গরিব মানুষ মোট জনসংখ্যার মাত্র 5% বা তার কম। এই দাবিটা কেবল মিথ্যে নয়, নিষ্ঠুর এবং অসৎ। সবচেয়ে ওপরের 5% মাথাপিছু খরচের সঙ্গে নিচের 5% খরচের অনুপাত 2023-24 সালে প্রায় 7.5 গুণ। বৈষম্য এখনো অনেক বেশি। আসি পরের আলোচনা একটা বিরতির পর। সঙ্গে থাকুন। মেক ইন ইন্ডিয়ার একটা দারুণ স্বপ্ন দেখানো হয়েছিল। বলা হয়েছিল ভারত নাকি ম্যানুফ্যাকচারিং এ বিপ্লব আনবে, কিন্তু বাস্তবে হলো কি? 2011-12 সালে জিডিপিতে ম্যানুফ্যাকচারিং এর অংশ ছিল 17.4%, যেটা 2024-25 সালে কমে দাঁড়িয়েছে 13.9%। প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম একটা বিরাট ফ্লপ। 14টা সেক্টরে 1,96,409 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু বাস্তবে মাত্র 14,020 কোটি টাকার ডিসবার্স মানে খরচ করা হয়েছে, মানে 10%ও নয়। উনি মেক ইন ইন্ডিয়া বলে চেল্লাচ্ছেন। বড় বড় কোম্পানিগুলোকে কর ছাড় দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বেসরকারি বিনিয়োগ বাড়েনি। 2024 সালের হিসেব অনুযায়ী গ্রস
ফিক্সড ক্যাপিটাল ফরমেশনে বেসরকারি খাতে অংশ দাঁড়িয়েছে 32.4%, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতির সুবিধাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের পছন্দের জাতীয় চ্যাম্পিয়ন বাছাই করা কিছু ব্যবসায়ীদের পকেটে গেছে। কৃষক ও খাদ্য সুরক্ষার কথা বিরাট করে বলা হয়েছিল, সেখানেও এক বিরাট হতাশার ছবি। সরকার দাবি করছে যে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে, কিন্তু কৃষকের জীবন কি সত্যিই উন্নত হয়েছে? দ্বিগুণ রোজগার হয়েছে তার? নাবার্ডের 2021-22 সালের তথ্য অনুযায়ী প্রায় 55% কৃষি পরিবারের ঋণের বোঝায় জর্জরিত। প্রতি পরিবারের গড় বকেয়া ঋণের পরিমাণ 91,231 টাকা। লোকসভায় 2023 সালের 3রা ফেব্রুয়ারির সংসদে দেওয়া প্রশ্নের উত্তর অনুযায়ী 13.08 কোটি কৃষক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে 27,67,346 কোটি টাকা ঋণ বকেয়া, 3.34 কোটি কৃষক সমবায় ব্যাংকগুলোর কাছে 2,65,419 কোটি টাকা এবং 231 কোটি কৃষক আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলোর কাছে 3,19,881 কোটি টাকা ঋণ করেছে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা জানিয়ে গগনভেদী আওয়াজ তোলেন মোদিজি, তাও সমস্যায় জর্জরিত। 2022 সালের এপ্রিল-জুলাই মাসে সর্বোচ্চ 10.47 কোটি কৃষক এই প্রকল্পে নথিভুক্ত হয়েছিলেন। 2023 সালে 15তম কিস্তিতে তা কমে 8.1 কোটিতে দাঁড়ায়। যদিও সরকার দাবি করে যে 2025 সালে ফেব্রুয়ারিতে 19তম কিস্তিতে এটা আবার 9.8 কোটিতে পৌঁছেছে। এই ওঠানামাগুলো ব্যাখ্যা করা ভারী কঠিন। মানে কমছেই বা কেন, আবার তা বাড়ছেই বা কেন? আর সবচেয়ে বড় কথা, ভাগ চাষিরা এই প্রকল্পের কোনো সুবিধাই পান না, যা অন্যায়, কারণ বেশিরভাগ জমি তো এখন ভাগ চাষিরাই চাষ করে। ফসল বীমা প্রকল্প ইউপিএ সরকারই শুরু করেছিল এবং পরে তা খানিক বদলে আবার চালু করা হয়। প্রাইভেট বীমা কোম্পানিগুলোকে অনুমতি দেওয়া হয়েছিল এবং তাদের নো প্রফিট নো লস ভিত্তিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এনডিএ সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এক অতিরিক্ত মুনাফামূলক, সাধারণ হারের থেকে অনেক বেশি মুনাফা কামানো যায় এরকম এক প্রকল্পে পরিণত হয়েছে। 2019-20 সালে মোট প্রিমিয়ামের 87% দাবি পরিশোধ করা হলেও 2023-24 সালে তা কমে 56% দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা প্রকল্প মানরেগার বরাদ্দ গত 3 বছর ধরে স্থির। 1.5 কোটিরও বেশি সক্রিয় জব কার্ড বাতিল করা হয়েছে। গড়ে কাজের দিনের সংখ্যা প্রতিশ্রুতিবদ্ধ 100 দিনের পরিবর্তে মাত্র 51 দিন। তার টাকাও বিরোধী শাসিত রাজ্যের রাজ্য সরকারগুলোকে মামলা লড়ে পেতে হচ্ছে। চাহিদা ভিত্তিক প্রকল্প হওয়ার বদলে অর্থ সংকটে ভোগা এক দায়সারা প্রকল্পে পরিণত হয়েছে। 80 কোটি মানুষকে যে 5 কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে, সেখান থেকে 10 কোটি যোগ্য নাগরিক বাদ পড়েছেন। বিনামূল্যে রেশন এবং মিড ডে মিল প্রকল্প থাকা সত্ত্বেও শিশুদের মধ্যে স্টান্টিং 35.5% এবং ওয়েস্টিং 19.3%, মানে রুগ্ন শিশুর সংখ্যা বাড়ছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 127টি দেশের মধ্যে ভারতের স্থান 105 নম্বরে। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। গত 11 বছরের দিকে তাকালে বোঝা যায় যে অর্থনৈতিক স্থবিরতা, স্ট্যাগফ্লেশন আসলে ভুল অর্থনৈতিক ব্যবস্থার ফল। 2016 সালের নোটবন্দি অর্থনীতিতে বিশাল আঘাত এনেছিল, তার জেরে এখনো চলছে। রিজার্ভ ব্যাংক শেষ পর্যন্ত জানিয়েছে যে 99.3% বাতিল হওয়া নোটে সিস্টেমে ফিরে এসেছে, যা কালো টাকা নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্যকেই ব্যর্থ করেছে। কিন্তু এর ফলে লাখ লাখ দিনমজুর ও ছোট ব্যবসায়ী চরম দুর্দশার শিকার হয়েছিলেন, আর তার জের এখনো চলছে। সরকার এক চরম ত্রুটিপূর্ণ জিএসটি চালু করেছে, যা মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজগুলোর লাভের মার্জিন কমাচ্ছে। প্রথম 5 বছরে জিএসটি আইন ও বিধিনিষেধ 909 বারের বেশি সংশোধন করা হয়েছে। আনইনকর্পোরেটেড এন্টারপ্রাইজের বার্ষিক সমীক্ষা অনুযায়ী 2015-16 থেকে 2021-22 সালের মধ্যে এই ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং তাদের কর্মীর সংখ্যা যথাক্রমে 12% ও 22% কমেছে।
2015-16 থেকে 2021-22-এর মধ্যে 24 লক্ষ ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং 81 লক্ষ কর্মসংস্থান কমেছে। এই পদক্ষেপগুলোর কারণে অর্থনৈতিক বৃদ্ধি ক্রমাগত কমেছে। কোভিড পরবর্তী সময়ে যা কিছুটা ঘুরে দাঁড়ায়। এখন সরকার গর্ব করে বলছে যে ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান বৃহৎ অর্থনীতি, কিন্তু আমাদের দরকার অন্তত 8.5% জিডিপি বৃদ্ধি, যা এখন হচ্ছে না। 6 থেকে 6.5-এ আটকে আছে। তার উপরে মোদি জামানা এক চরম সংখ্যাগরিষ্ঠতাবাদের জন্ম দিয়েছে, যা ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে, ধ্বংস করছে। যে প্রতিষ্ঠানগুলো একসময় রক্ষা কবচ হিসেবে কাজ করত, সেগুলো হয় সরকারের দখলে চলে গেছে অথবা দুর্বল হয়ে পড়েছে। দলগুলোর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড আর নেই। রাহুল গান্ধী মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন নিয়ে সেই স্বচ্ছতার প্রশ্ন তুলেছেন। বিরোধী নেতাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলোকে বেছে বেছে ব্যবহার করা হচ্ছে এবং সেরকম এক সময় ফেডারেলিজমকে শক্তিশালী করার পরিবর্তে সরকার ক্ষমতাকে কেন্দ্রীভূত করেছে এবং রাজ্যপালদের অসাংবিধানিক স্বৈরাচারী করে তুলেছে। যেখানে নম্রতা এবং বিনয়ের সাথে শাসন করার কথা ছিল, সেখানে সরকার ঔদ্ধত্য নিয়ে চলেছে। 2014 সালে নরেন্দ্র মোদী ভারতকে বদলে দিতে 60 মাস সময় চেয়েছিলেন। 11 বছর পর তিনি গোলপোস্ট পাল্টে বলছেন 2047 সালে এক বিকশিত ভারত দেখা যাবে। এ ধরনের জুমলাবাজি গত 11 বছরের আদত প্রাপ্তি। তিনি সত্যিই ভারতকে বদলেছেন যে ভারতে জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে ঘৃণা আর বিভেদ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আপোষ করেছে আর আমাদের মানুষের জীবন কঠিন বাস্তবতাগুলো মিডিয়া কারসাজি ও ভুল তথ্যের বেড়াজালে ঢাকা পড়ে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী যখন দেশের নানা প্রান্তে যাচ্ছেন, তখনও মণিপুর জ্বলছে, যা দেশের ভেতরের সমস্যাগুলোর ব্যাপারে সরকারের উদাসীনতা এবং ব্যর্থতার এক জ্বলন্ত উদাহরণ। দ্রুততম ক্রমবর্ধমান বৃহৎ অর্থনীতির ফানুস এখন ফুটো হয়ে গেছে। মোদি রাজত্বের এই 11 বছর আসলে উন্নয়নের পথে এক ধারাবাহিক পেছনে হাঁটা। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens